স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টালের পাশে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। সেখানে ফোয়ারার সামনে বড় জমায়েত সহ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে এসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী শক্তি। মঞ্চ থেকে আজান দিয়ে সেখানে জুমার নামাজ আদায় করেন তারা। 5টি পিকআপ ভ্যান একত্র করে তৈরি হয়েছে মঞ্চ। রাতভর যমুনার সামনে বিক্ষোভের পর সকালে এই জমায়েতের ঘোষণা দেন এনসিপি নেতারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। যোগ দেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতাও। তাদের দাবি, জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। হত্যা মামলা থাকলেও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় ক্ষোভও জানান বিক্ষোভকারীরা। আওয়ামী লীগের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভকারীরা কাল রাত থেকেই যমুনার সামনে বিক্ষোভ করছেন এবং যমুনা সংলগ্ন এলাকায় আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু রয়েছেন, আরও সহকর্মী রয়েছেন। শুরুতে আমি অপুর কাছে যেতে চাই। অপু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, দুপুর হয়ে গেল, জুমার নামাজের পর আসলে একটা বড় বিক্ষোভ কর্মসূচি ছিল, সেটির কি খবর এবং যমুনার সামনে এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি দেখছেন? আমি ঠিক রয়েছি যে 5টি ট্র্যাকে করে যে স্টেজটি করা হয়েছে এনসিবির নেতৃত্বে, সেই স্টেজটির পিছিয়ে কিন্তু রয়েছে এবং যমুনার ঠিক সামনের যে সড়ক, সেই সড়কটি, এই সড়কটিতে কিন্তু নিরাপত্তা যে ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এখানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব এর কিন্তু উপস্থিতি কিছুক্ষণ পরপরই কিন্তু বাড়ানো হচ্ছে। যদি দেখাতে চাই যে আমাদের যে বাম পাশটিতে রয়েছে, সেই বাম পাশটিতে কিন্তু ব্যাটালিয়ন পুলিশ এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে তারা এটি সতর্ক অবস্থানে রয়েছেন। ঠিক আমার ডান পাশে যেটি রয়েছে, সেই ডান পাশটিতেও কিন্তু পুলিশের উপস্থিতি রয়েছে এবং আমি ঠিক যেখানটিতে দাঁড়িয়ে রয়েছি এর পেছনটিতেও কিন্তু সেনাবাহিনীর সেনা সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছে। আমরা যখন এই ঠিক যমুনার সামনে আসছিলাম তখন আমরা যেটি দেখতে পেয়েছি যে এই যমুনার চারপাশের যে সড়ক, সেই সড়কগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে সাধারণ যাত্রীদের চলাচলও বন্ধ রয়েছে। তবে এনসিবির নেতৃত্বে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেই সমাবেশে কিন্তু আমরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ইসলামিক দলের যে সদস্য যারা রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে কিন্তু আমরা সমাবেশ স্থলের দিকে যেতে দেখছি। আপনি যদি দেখতে পাচ্ছেন যে যমুনার সামনে ঠিক সেনাবাহিনীর কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কিছুক্ষণ পরপরই তারা কিছুটা দূরত্ব বজায় রেখে কিন্তু তারা ব্যারিকেডের ব্যবস্থা করেছেন। তবে সড়ক দিয়ে আমরা কোনো মিছিল কিন্তু এখন পর্যন্ত স্টেজের দিকে যেতে দেখিনি, যেটি যমুনার সামনে আমরা যে সড়কটি রয়েছে সেটিতে। তবে যে রমনা পার্কটিতে রয়েছে, রমনা পার্কের ভিতর থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইসলামী দল যেগুলো রয়েছে, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিসের সদস্যবৃন্দদের কিন্তু আমরা সমাবেশ স্থলের দিকে কিন্তু যেতে দেখেছি। তবে এখানে সেনাবাহিনীর সাথে কিন্তু পুলিশ, র্যাবের পাশাপাশি গোয়েন্দা সংস্থা যারা রয়েছে তারাও কিন্তু এখানে দায়িত্ব পালন করেছেন। তবে এই সমাবেশটি জুমার নামাজের পরপরই শুরু হওয়ার কথা রয়েছে। এখন যেসব নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু সমাবেশ স্থলে বক্তব্য দিচ্ছেন। তারা যেটি জোরালোভাবে দাবি তুলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই সমাবেশ স্থল ত্যাগ করবেন না, এমনটি কিন্তু বলছেন। গতকাল রাত থেকেই কিন্তু যমুনার সামনে এনসিপির নেতৃত্বে তাদের নেতাকর্মী সহ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ অব্যাহত রেখেছেন এবং সকাল 8টার দিকে দক্ষিণ অঞ্চলের যে মুখ্য সংগঠক এনসিপির হাসনাত আবদুল্লাহ, তিনি গণমাধ্যমের সামনে এসে কথা বলেছেন এবং তিনি সকল রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই সমাবেশে এসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং তিনি জোরালোভাবেই যেটি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ না করা ঘোষণা আসা পর্যন্ত তারা এই তাদের যে আন্দোলন সেটি কিন্তু অব্যাহত রাখবেন। অপু, আপনাকে ধন্যবাদ। আমি যেটি দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যে অবস্থান কর্মসূচি চলছে তারই অংশ হিসেবে বাইতুল মোকাররম থেকে যমুনামুখী একটি মিছিল আসছে এবং সেই মিছিলের বিস্তারিত জানাতে যেটি যুক্ত হবে এই বিক্ষোভে আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান। আমি দেখতে পাচ্ছি, ফরহাদ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কারা আসছেন, কি বলছেন, তাদের দাবি সব মিলিয়ে জানান। জানেন যে আজকে গতকালকে রাত 10টা থেকে কিন্তু এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে। এরই অংশ হিসাবে আজকে জুমার নামাজের পর থেকে কিন্তু আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি ইসলামিক দল ইতিমধ্যে যমুনার সামনে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। তারা বলছেন যে তারাও আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি জানিয়েছেন। আমরা বেশ কয়েকজন ইসলামী আন্দোলন নেতার সাথে কথা বলবো, তারা আসলে আমাদের কাছে বলবেন কেন তারা এই রওনা দিয়েছেন। একটু বলবেন যে আপনারা কোথায় যাচ্ছেন এবং কি উদ্দেশ্য আপনাদের? আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধের দাবিতে
আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনার সামনে আমরা যাচ্ছি এদেশের আপামর জনগণের এই দাবিকে বাস্তবায়ন করার জন্য। আজকে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে গিয়েছে, ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করতে চাচ্ছে। এই জন্য এখনই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এবং সাথে সাথে আমরা রাষ্ট্রপতি অর্থাৎ ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য তিনি বঙ্গভবনে বসা জনাব সুক্কু সাহেবের আমরা পদত্যাগ দাবি করছি। আপনি একটু বলবেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই কি আসলে তাদের রাজনীতি বাংলাদেশে বন্ধ হবে কিনা? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বাংলাদেশের রাজনৈতিক শুদ্ধাচারের একটা প্রক্রিয়া। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে আমরা এদেশের মানুষের সত্যিকারের সংস্কারের দিকে আমাদের এগিয়ে যাব। এরপরে পর্যায়ক্রমে আমরা বাকি সমস্যারও সমাধানের দিকে আগাবো। কিন্তু এখন আমরা মনে করি এখন একটা প্রাইম ইম্পর্টেন্স হয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে আমরা আমাদের দেশকে গড়ে তোলার পরবর্তী পদক্ষেপের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা কি এনসিপির সাথে কি আত্মপ্রকাশ করেছেন নাকি আপনাদের নিজস্ব দাবি? এটা আসলে দেশের মানুষের গণদাবি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যে অনেক রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেছে। ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছিলেন যে শুধু তারা আওয়ামী লীগের নিষিদ্ধ না, তারা রাষ্ট্রপতিকেও নিষিদ্ধ দাবি জানিয়েছেন। এই প্রতিসংখ্যার দিকে কিন্তু আজকে তারা যমুনার সামনে যাচ্ছেন। এখন পর্যন্ত এই ইসলামী আন্দোলনের থেকে এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। ফরাদ, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল চলছে এবং সেখানে সমাবেশ করছে শিক্ষার্থীরা। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, বিক্ষোভ মিছিল শুরু হয়েছে কিনা এবং কি বলছেন শিক্ষার্থীরা জানান আমাদের। রঞ্জন, বিক্ষোভ মিছিল শুরু হয়েছে চট্টগ্রামের আন্দরকিল্লা যে শাহে জামি মসজিদ আছে সেখান থেকে নামাজের পরপরই মূলত বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং এখন চট্টগ্রামের লালদিঘির মাঠের যে চত্বর রয়েছে সেখানে এসে তারা উপস্থিত হয়েছেন এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে গণহত্যার সাথে জড়িত থাকার কারণে আওয়ামী লীগকে খুব শীঘ্রই নিষিদ্ধ করতে হবে এবং যতদিন পর্যন্ত না তাদেরকে বিচারের আওতায় আনা হবে না ততদিন পর্যন্ত তারা রাজপথ দখল করে রাখবেন এবং সেই বিচারের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আপনি জানেন গতকাল রাতেও চট্টগ্রামে রাত 12টায় বিক্ষোভ মিছিল হয়েছে এবং তারা আওয়ামী লীগের অফিসও ঘেরাওয়ের মতো কর্মসূচি। আমরা একটু কথা বলতে চাই, ছোট করে একটু জানতে চাই আপনারা কি দাবি জানাচ্ছেন আজকে আপনাদের কর্মসূচি? আমাদের যে কোনো মূল্যে এই বাংলাদেশ থেকে এই খুনি হাসিনার দল, ফ্যাসিস্টের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখন আর কোনো হামকুদমকু চলবে না। এখন আর আমলাতান্ত্রিক জটিলতার কথা বলে দেশের মানুষকে বুঝ দেওয়া যাবে না। গতকালকে আসিফ মাহমুদ বলেছেন যুবলীগ এবং ছাত্র স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করার জন্য গত এক সপ্তাহ ধরে কাজ চলছে। কিন্তু আমরা বলতে চাই গাছের ঢালপালা কেটে এই দেশের মানুষকে আর শান্ত করা যাবে না। এই গাছটাকে উপড়ে ফেলতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই কাজ বাস্তবায়ন করে এই দেশের মানুষকে এটা বুঝাতে হবে 1400 খুন যারা করেছে, যারা ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করেছে, নতুন যদি কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় তাদের অবস্থা একইভাবে আওয়ামী লীগের মতো হবে। আমাদের দাবি খুবই স্পষ্ট, আওয়ামী লীগকে যে কোনো মূল্যে আজকের মধ্যেই নিষিদ্ধ করতে হবে। ধন্যবাদ। রঞ্জন, শুনছিলেন আমরা একজন শিক্ষা আন্দোলনকারীদের একজনের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে কোনো মূল্যে আওয়ামী লীগের যে নিবন্ধন সেটি বাতিল করতে হবে, পাশাপাশি এই গণহত্যার সাথে জড়িত থাকার কারণে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। যতদিন পর্যন্ত না সেটি কার্যকর হচ্ছে শিক্ষার্থীরা রাজপথে আছে এবং দাবি আদায়ে তারা সোচ্চার ভূমিকা রাখবেন, এটি তারা কিন্তু তাদের কর্মসূচির মাধ্যমে জানানোর চেষ্টা করছে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের খবর। মুজিব, আপনাকে ধন্যবাদ। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেই যে মঞ্চ বানানো হয়েছে এনসিপির ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তারা বলছে এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তি আসলে তারা যেটি আসলে আখ্যা দিয়েছে, তারা সেখানে অবস্থান নিয়েছে এবং মঞ্চ বানিয়েছে। আমাদের সহকর্মী কামরুল হাসান সেখানে আছেন, যুক্ত হচ্ছেন। কামরুল, এখনকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? রঞ্জন, আপনি জানেন যে গতকাল রাত 10টা থেকে কিন্তু আওয়ামী লীগের বিচারের দাবি এবং পাশাপাশি আওয়ামী লীগের যে ভাতৃপ্রতিম সংগঠনগুলো রয়েছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ তাদের নিষিদ্ধকরণের যে দাবিটি উঠেছিল সেই দাবিতে কিন্তু এখন পর্যন্ত আন্দোলন কিন্তু চলমান। সকাল থেকেই যদিও আন্দোলনটা যমুনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার পাশেই ছিল, সেটি স্থান পরিবর্তন করে এখন ইন্টারকন্টিনেন্টালের সামনে মিন্টু রোডে যেতে যে সড়কের মোড়টি রয়েছে ঠিক সেখানে এখন তারা মঞ্চ করে তারা সেখানে অবস্থান নিয়ে এখন তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তো আপনাকে যদি একটু জানাই, এর আগে
এখানে তারা জুমার নামাজ আদায় করেছেন এবং জুমার নামাজ আদায় করার সাথে সাথেই কিন্তু এই যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে এসে তারা তাদের কর্মসূচিটি চালিয়ে যাচ্ছেন। এবং একটু জানাবো নামাজের পরপর কিন্তু আসলে যে জনসমাগম সেটিও কিন্তু বেড়েছে। ইতিমধ্যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং প্রত্যেকটি দলের দুজন করে প্রতিনিধি কিন্তু যে মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চে অবস্থান নিয়েছেন। এখানে যারা এসেছেন তারা বিভিন্ন ধরনের প্লেকার্ড ব্যানার নিয়েও কিন্তু এসেছেন এবং তারা এসব ব্যানার প্লেকার্ডের মাধ্যমে দীর্ঘদিন বাংলাদেশে যে আওয়ামী লীগের শাসন আমলে যে ফ্যাসিবাদতন্ত্র চলেছে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন এবং সেটি তারা জানান দিচ্ছেন এবং তাদের একটাই দাবি, যে কোনো মূল্যে হোক বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে সমূলে মূলোৎপাটন করার দাবি এবং পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে বিগত সরকারের আমলে এবং বিগত সরকারের নির্দেশে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, যে নির্দেশ দেওয়া হয়েছে, আসলে সেই হুকুমের নির্দেশদাতা হিসেবেও কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু দাবি জানিয়েছেন যে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের যে শীর্ষ নেতারা রয়েছেন তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে এবং এই যে আন্দোলনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আসলে ত্বরান্বিত হবে এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচি চলমান থাকবে। তো বলাই যায় যে আসলে এই যে আন্দোলনটি চলছে এটি আসলে কখন নাগাদ শেষ হবে বা কবে শেষ হবে সেটি নির্ধারিত নয়, তবে এই বিষয়টি নির্ধারিত যে যখনই আওয়ামী লীগ সহ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ তাদের অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হলে তবেই তারা তাদের যে এখনকার যে চলমান যে কর্মসূচি সেটি হয়তোবা তারা স্থগিত করতে পারে। এখন আসলে দেখার অপেক্ষা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার আসলে কি পদক্ষেপ নেয় এই বিষয়ে। আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং স্বেচ্ছাসেবক যুবলীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার কি পদক্ষেপ নেয় সেই পদক্ষেপের দিকে কিন্তু তারা তাকিয়েছেন। ইতিমধ্যে এই মঞ্চে কিন্তু সম্প্রতি আত্মপ্রকাশ হওয়া যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির শীর্ষ নেতারাও কিন্তু এখানে এসেছেন। আমরা এখানে দেখতে পেয়েছি এনসিপির অন্যতম সংগঠক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্র শিবিরের সভাপতিও এখানে কিন্তু এসেছেন এবং তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এই বিক্ষোভ কর্মসূচিটি কিন্তু চলমান। ঠিক কখন নাগাদ শেষ হবে সেটি বলা যাচ্ছে না। তারা যেটি বলছে যে অবিলম্বে এই আওয়ামী লীগের বিচার এবং স্বেচ্ছাসেবক লীগ সহ যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোকে বিচারের আওতায় না আসা পর্যন্ত, না আনা পর্যন্ত, তাদের রাজনীতি নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলতে থাকবে। রঞ্জন, এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। কামরুল, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণই নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান। আর অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিতে ব্যর্থ হলে মানুষ রাস্তায় নেমে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দলটির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত জনগণের। আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি, জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। দেশের রাজনৈতিক, সামাজিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দ্রুত নির্বাচন আয়োজনে জোর দেন তিনি। যদি বাংলাদেশের স্থিতিশীলতা কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে কিন্তু এটা 18 কোটি মানুষের জন্য ক্ষতিকর হবে এবং সেজন্যই আমরা একটি কথা জোর দিয়ে বলেছি যে জনগণের যারা সত্যিকার প্রতিনিধি এবং সেই জনগণের সত্যিকার প্রতিনিধি যেটা নির্ধারিত হতে পারে একমাত্র একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুক আশঙ্কা করেন, দ্রুত নির্বাচন না হলে জনগণ রাস্তায় নেমে আসতে পারেন। জোর করে নির্বাচন আদায় করতে চাই না। জনগণ যদি মনে করে নির্বাচন বিলম্বিত হচ্ছে, জনগণই রাস্তায় নামবে, আমাদেরকে বলতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারলে দেশের মানুষ কৃতজ্ঞতার সাথে অন্তর্বর্তী সরকারকে স্মরণ রাখবে বলেও মন্তব্য করেন তিনি। সত্যিকার ভোটের মাধ্যমে
হাসান সাকিব, ডিবিসি নিউজ, ঢাকা। সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় কারাগারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। এর আগে অভিযান শুরুর 6 ঘন্টা পর ভোরে গ্রেপ্তার করা হয় তাকে। রাতে তার বাড়িতে অভিযানে গেলে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন সমর্থকেরা। সড়কে দেওয়া হয় ব্যারিকেড। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তারে বৃহস্পতিবার রাতে অভিযানে যায় পুলিশ। শহরের দেওভোগের বাড়িতে প্রবেশ করার পরই শুরু হয় উত্তেজনা। গ্রেপ্তার ঠেকাতে জড়ো হন আইভীর সমর্থকরা। মাইকে ঘোষণা দিয়েও আনা হয় লোকজন। বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ও বালু ফেলে অবরোধ করা হয় সড়কের বিভিন্ন পয়েন্টে। বিক্ষোভের মুখে পুলিশ সদস্যরা অবস্থান নেন আইভীর বাসভবনে। তখনও বাইরে মুহুর্মুহু স্লোগান। নাটকীয় 6 ঘন্টা পর ভোর 5:30টার দিকে গ্রেপ্তার করা হয় এই আওয়ামী লীগ নেতাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা ও হত্যাচেষ্টা সহ 5টি মামলায় আসামি সেলিনা হায়াত আইভী। তবে পুলিশ নিয়ে যাওয়ার সময় নিজেকে নিরপরাধ দাবি করে আইভী বলেন বৈষম্যের শিকার তিনি। গ্রেপ্তারের পর আইভীকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়ার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালান সমর্থকরা। তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদালত শিক্ষা মামলা রুজু আছে। সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় আইভীকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মামলার পরবর্তী শুনানি 26শে মে। এবং বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আজকে একটা হত্যা মামলায় তাকে প্রসিড করা হয়েছে, তার বিরুদ্ধে আরও 4টা মামলা আছে। ডিবিসি নিউজ ডেস্ক। মৌলভীবাজার বিভিন্ন সীমান্ত দিয়ে আরও 44 জনকে পুশিন করেছে ভারত। বৃহস্পতিবার বড়লেখা থেকে তাদের আটক করে বিজিবি। বড়লেখা উপজেলার পাল্লাতল লাতু সীমান্ত দিয়ে পুশিন করা হয় তাদের। পাক ভারত উত্তেজনার মধ্যে বুধবার থেকে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা ঘটছে। সেদিন কমলগঞ্জের ধলই সীমান্ত থেকে আটক করা হয় 15 জনকে। এ নিয়ে 2 দিনে আটকের সংখ্যা দাঁড়ালো 59 জনে। তাদের বড়লেখা ও কমলগঞ্জ থানায় হস্তান্তর করেছে বিজিবি। স্থানীয়রা বলছেন পুশিন মানুষের সংখ্যা হবে শতাধিক। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে। পুশিনের ঘটনা নিয়ে আরও জানতে আমরা মৌলভীবাজার থেকে সহকর্মী ওমর ফারুক নাইম আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তার কাছ থেকে জেনে নেব নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, পুশিন থামাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং আরেকটি বিষয় আমি জানতে চাইব কেন তাদের পুশিন করা হয়েছে সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা ওমর? রঞ্জন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দলই সীমান্তে। গতকাল কিন্তু আমার পিছনের যে দলই চা বাগান আছে সেই চা বাগান দিয়ে কিন্তু পুশিনের ঘটনা ঘটে। এরপর পুশিনের এই ঘটনায় কিন্তু বিজিবি এখন পর্যন্ত প্রায় এই এলাকা থেকে 15 জনকে আটক করে থানায় কিন্তু হস্তান্তর করেছে। গতকাল রাতে কিন্তু একই ঘটনা ঘটেছে জেলার বড়লেখা উপজেলায়। সেখানে কিন্তু 44 জনকে আটক করে বিজিবি কিন্তু পুলিশের কাছে হস্তান্তর করেছে এখন পর্যন্ত। সব মিলিয়ে জেলায় মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 59 জন। এর মধ্যে নারী, শিশুসহ রোহিঙ্গা নাগরিকরা রয়েছেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আমি গতকাল এবং আজকে অনেক সীমান্ত এলাকায় ঘুরেছি। সীমান্তের মানুষ কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে একটা আতঙ্কের মধ্যে কিন্তু তারা রয়েছেন। এই আতঙ্ক ঠেকাতে কিন্তু পুলিশ যেমন কাজ করছে, তেমনি বিজিবি কিন্তু তাদের টহল কার্যক্রম বৃদ্ধি করেছে এবং নিরাপত্তা চৌকি কিন্তু বৃদ্ধি করেছে। পাশাপাশি চাই যে এই বিএসএফ এর পক্ষ থেকে মূলত এই পুশিংটা করা হয়েছে বলে স্থানীয় যে মানুষ আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো সীমান্ত এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ওমর, আপনাকে ধন্যবাদ। অদক্ষ চালক, যাত্রী পথচারীদের অসচেতনতা আর আইন না মানার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে থামছে না মৃত্যুর মিছিল। এ পর্যন্ত 1053টি দুর্ঘটনায় প্রাণ গেছে 166 জনের। হাইওয়ে পুলিশ বলছে আইন ও নির্দেশনা মেনে চললেই কমে আসবে দুর্ঘটনা। এক্সপ্রেসওয়েতে গাড়ি চলবে নিরবিচ্ছিন্ন। সড়কে থাকবে না কোনো মোড়, ক্রস মুভমেন্ট বা গাড়ি পার্কিং ব্যবস্থা। ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন পথচারীরা। এসব নির্দেশনা থাকলেও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে তা মানছেন না কেউই।
বেপরোয়া গতিতে চলছে যান, আইন না মানায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। বাসগুলা অতিরিক্ত গতির কারণেই মানে এই অ্যাক্সিডেন্টগুলো হয়। যেখানে সেখানে গাড়ি ইনডিসিপ্লিন ভাবে পার্কিং করা, অনেকে ওভারব্রিজ থাকা সত্ত্বেও তারা নিচ দিয়ে চলাফেরা করে। ওভারটেকিং এর কারণে আপনার এই দুর্ঘটনা কিন্তু হচ্ছে। পরিসংখ্যান বলছে 2020 সালে চালুর পর থেকে 2025 সালের 9 মে পর্যন্ত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 1053টি দুর্ঘটনায় প্রাণ গেছে 166 জনের। আর এর কারণ গাড়ির অতিরিক্ত গতি, ওভারটেক প্রবণতা ও হঠাৎ বিকল হওয়া যানবাহন মহাসড়কের পাশে রাখা। প্রশাসন যদি মামলা নিহত দিত, সবসময় দিত, তাহলে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করতো না। যদি পুলিশ ভয় পাইতো মামলার টাকা জরিমানা লাগতো, তাহলে কিন্তু ভয় পাইতো, তাহলে গাড়িগুলো আসতে থাকে। অসচেতনমূলক ভাবে গাড়ির বাস হেল্পার ড্রাইভার চালানোর কারণে এই অ্যাক্সিডেন্ট গুলো হয়। বৃহস্পতিবার থেমে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত হন একই পরিবারের 4 জন সহ 5 জন। দুর্ঘটনা রোধে সচেতনতার পাশাপাশি চালকদের দক্ষতার উপর জোর ফায়ার সার্ভিসের। পরিবহন কর্তৃপক্ষ বাস রাস্তায় বের করার পূর্বেই এগুলো পরীক্ষা করে নেওয়া উচিত। ড্রাইভারদের লাইসেন্স সঠিক আছে কিনা এটা চেক করে দেখা উচিত। আমাদের যে যাত্রী আমরা বাস ইউজ করি, আমাদেরকেও সচেতন হতে হবে, আইন কানুনগুলো মেনে চলতে হবে। শৃঙ্খলা ফেরাতে আইন প্রয়োগে কঠোর হওয়ার কথা বলছে হাইওয়ে পুলিশ। আইনটা তো আমরা প্রতিনিয়ত কিন্তু প্রয়োগ করে যাচ্ছি, চেষ্টা করছি গাড়িটা এই দুর্ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। আমরা বিভিন্ন সময় পরিবহন শ্রমিকদের সঙ্গে ক্যাম্পিং করি, তাদের মধ্যে সচেতনমূলক কার্যক্রম, আমরা লিফলেট বিতরণ, এই কার্যক্রমগুলো আমরা অব্যাহত রেখেছি। এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কমাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রীদের। ডিবিসি নিউজ ডেস্ক। ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বরাবর চলছে পাল্টাপাল্টি গুলি বিনিময়। উত্তপ্ত পরিস্থিতিতে এবার আরব সাগরে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালালো ভারত। এর আগে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরে ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন হামলা ও গোলাবর্ষণ করে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। অন্যদিকে পাকিস্তানের হামলার সংখ্যা এবার উচ্চ সতর্কতা জারি করা হলো ভারতের রাজধানী দিল্লিতে। তবে ভারত পাকিস্তান সংঘাতে হস্তক্ষেপ না করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দক্ষিণ এশিয়ার 2 পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পাল্টাপাল্টি হামলার পাশাপাশি চলছে বাকযুদ্ধ। চলমান উত্তেজনার মধ্যেই এবার আরব সাগরে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার ভোরে এই টার্গেটেড অপারেশন শুরু হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অন্যদিকে পাকিস্তানও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে জম্মু কাশ্মীরের কিছু অংশে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং পাঞ্জাবের পাঠানকোটে গোলাবর্ষণের পর বৃহস্পতিবার সন্ধ্যায় চণ্ডীগড়ে বাজে সাইরেন। শুক্রবার ভোর হতেই অঞ্চলটিতে আবারও সতর্কতা সাইরেন বেজে ওঠে। পাকিস্তানের হামলার শঙ্কায় প্রস্তুতি হিসেবে সীমান্ত এলাকার পর এবার উচ্চ সতর্কতা জারি করা হলো ভারতের রাজধানী দিল্লিতে। বাতিল করা হয়েছে সরকারি চাকরিজীবীদের সব ধরনের ছুটি। এই চলমান উত্তেজনায় ভারতের হিমাচল, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গুজরাট ও রাজস্থানের 24টি বিমানবন্দর বেসামরিক চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ভারতের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে পাকিস্তানের অন্তত 149টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ক্রমশই তীব্র হচ্ছে 2 প্রতিবেশী দেশের চলমান উত্তেজনা। ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার হস্তক্ষেপ না করার ইঙ্গিত দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে হস্তক্ষেপ করবে না যেখানে তার কোনো স্বার্থ নেই। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। 2 পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়ছে উত্তেজনা। প্রতিদিন হামলার ঘটনা তো ঘটছেই, আর দুদেশেই দোষারোপ করছে একে অন্যকে। চলছে তথ্যযুদ্ধ। এমন পরিস্থিতিতে আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন সীমান্তবর্তী বাসিন্দারা। রাতে ব্ল্যাকআউট, ঘুটঘুটে অন্ধকার, তারই মধ্যে অন্ধকারাচ্ছন্ন আকাশে ছুটে যেতে দেখা যায় ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলার লেলিহান শিখা। কোথাও বাজছে বিমান হামলার সতর্কতা সাইরেন। সকাল হলেই দেখা মেলে ধ্বংসস্তূপের। কয়েকদিন ধরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কিংবা পাকিস্তান অংশের কয়েকটি এলাকার চিত্র এটি। স্থল, জল ও আকাশ থেকে একযোগে হামলা হচ্ছে 2 দেশেই। পাল্টাপাল্টি এমন হামলায় 2 দেশের সীমান্তবর্তী মানুষের দিন কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। বিশেষ করে কাশ্মীরের 2 অংশের সীমান্তবর্তী মানুষেরা আছেন আতঙ্কে।
তীব্র গোলাবর্ষণ থেকে বাঁচতে ঘরবাড়ি ছাড়ছেন উপত্যকার ভারতীয় অংশ পুঞ্চের বাসিন্দারা। কেউ হেঁটে, কেউ মোটরসাইকেলে, কেউ বা ছুটছেন পিকআপ ভ্যানের পেছনে চেপে। डर का माहौल आप सड़कों पे देखिए तो गाड़ी নিরাপদ স্থানে পৌঁছাতে মাইলের পর মাইল হাঁটতে হচ্ছে। বাড়ি গেলে গোলাবর্ষণের আঘাতের তীব্র শব্দ পাচ্ছিলাম। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয় খুঁজছি। मतलब गोलियों की फायरिंग की आवाज आ रही है। बाकी ভারতীয় গণমাধ্যম বলছে, পুঞ্চ ছাড়াও কুপওয়ারা, বারামুল্লা, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি সহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে পাল্টাপাল্টি গোলাগুলি চলছে। কারফিউয়ের কারণে বন্ধ স্কুল, কলেজ, অফিস, হাসপাতাল এবং বাজার। এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে এলাকা ছেড়ে গেছেন অনেকে। আতঙ্কে দিন কাটছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদের বাসিন্দাদেরও। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার সময় তারা বাড়ি ছেড়ে আশ্রয় নেন পার্শ্ববর্তী পাহাড়ে। সীমান্ত এলাকায় মাইকে মাইকে ঘোষণা করা হয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয় খুঁজে নিতে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। পিএসএল এর পর এবার নিরাপত্তা ইস্যুতে স্থগিত হলো ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে আজ আইপিএল বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিল বিসিসিআই। এর আগে বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ মাঝপথে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আতঙ্কটা ছড়িয়েছিল গতকালই। ধর্মশালায় যখন হঠাৎ করে ফ্লাড লাইট বন্ধ করে স্টেডিয়াম খালি করা হয়েছিল, তখন থেকেই অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণা আসবার। কালক্ষেপণ না করে উদ্ভূত পরিস্থিতিতে বিসিসিআই সিদ্ধান্ত এলো আইপিএল স্থগিত করার। বৃহস্পতিবার ধর্মশালায় দিল্লি আর পাঞ্জাবের ম্যাচ যখন 10 ওভার পেরিয়েছে, তখন মাঠের পাশেই আক্রমণ চালাচ্ছিল পাকিস্তান। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার সাথে সাথেই মাঠের ফ্লাড লাইট বন্ধ করে দেয় আইপিএল কর্তৃপক্ষ। টুর্নামেন্টের চেয়ারম্যান নিজে মাঠে এসে দর্শকদের মাঠ ছাড়ার অনুরোধ করেন। এ সময় দেশি বিদেশি ক্রিকেটার আর অফিসিয়ালদের বিশেষ ট্রেনে করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয় ভারত ক্রিকেট বোর্ড। কেননা পাকিস্তানের হামলার পরপরই ধর্মশালার বিমানবন্দর সহ আশেপাশের সকল বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। এর আগে পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান সুপার লিগের অবশিষ্ট ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেশী দুই দেশের চলমান উত্তেজনায় বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পেশওয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচ স্থগিত হয়। এরপর জরুরি বৈঠকে অংশ নেন ইংল্যান্ডের ক্রিকেটার সহ পিএসএল এর বিভিন্ন দলের খেলোয়াড়রা। লিগটির বিদেশি ক্রিকেটার ও দলগুলোর সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিএসএল এর 8টি ম্যাচ বাকি থাকলেও আইপিএল এ এখনো বাকি 12 ম্যাচ। পাকিস্তান তাদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সিদ্ধান্ত নিয়ে নিলেও আইপিএল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিসিআই। সারা মাহবুব। এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসিনিউজ.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।